ভাবো একবার, তুমি একটা ফ্ল্যাটে ঢুকছো। সস্তা ফ্ল্যাট। প্যারিসের মতো শহরে এরকম সস্তা ফ্ল্যাট পাওয়াটাই তো সৌভাগ্য। কিন্তু একটা জিনিস আছে, এই ফ্ল্যাটের আগের ভাড়াটিয়া, সে জানালা দিয়ে লাফ দিয়েছিল চিৎকার করতে করতে। নিচে পড়েছিল একটা কাচের ছাদের উপর। শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং সে এখনো বেঁচে আছে হাসপাতালে। সারা শরীর ব্যান্ডেজে মোড়া, কথা বলতে পারছে না। তুমি কি সেই ফ্ল্যাটে থাকবে? ট্রেলকভস্কি থেকেছিল, আর সেখান থেকেই শুরু হয়েছে এমন একটা গল্প যেটা শুনলে তোমার নিজের ঘরটাকেও একটু অচেনা লাগবে। আমি বলছি রোলো তোপরের দ্য ট্যানেন্ট, ফরাসি ভাষায় লা লোকেতিয়ার সিমারিক। 1964 সালের একটা উপন্যাস, যেটা পড়ার পর মানুষ ভুলতে পারে না, ভুলতে দেয় না অ্যাকচুয়ালি। আজকে এই গল্পটা তোমাদের বলব, এমনভাবে যেন চোখ বুঝে তোমরা দেখতে পারো পুরো ব্যাপারটা। চলো শুরু করি। প্যারিস, 60-এর দশক। ট্রেলকভস্কি সাধারণ একটা লোক, পোলিশ বংশোদ্ভূত, কিন্তু ফ্রান্সেই জন্ম। চাকরি করে, কিন্তু কেউ তাকে ঠিক চেনে না। বন্ধু আছে, গভীর কেউ নেই। সে এমন একটা মানুষ যাকে তুমি রাস্তায় দেখলে মনেও রাখবে না। সে নিজেও জানে সেটা। তার পুরো অস্তিত্বটাই যেন একটু হালকা, একটু ভাষা ভাষা। এখন তাকে বাসা ছাড়তে হবে। কেন ছাড়তে হচ্ছে সেটা স্পষ্ট না, কিন্তু ছাড়তে হবে, এতটুকুই সত্য। আর প্যারিসে বাসা পাওয়া, সেটা তো একরকম যুদ্ধ। এরই মধ্যে একটা খবর পায় সে, একটা ফ্ল্যাট খালি হচ্ছে। পুরনো একটা বিল্ডিং, ভাড়া কম, কিন্তু একটা সমস্যা আছে। আগের ভাড়াটিয়া সিমন শুল নামে একটা মেয়ে, সে আত্মহত্যার চেষ্টা করেছে। 3য় তলার জানলা থেকে লাফ দিয়েছিল চিৎকার করতে করতে। নিচে পড়েছে কাচের ছাদের উপর। শরীরটা ভেঙে চুরে গেছে, কিন্তু মরেনি। হাসপাতালে পড়ে আছে, সারা শরীর ব্যান্ডেজে ঢাকা। মুখ দিয়ে কোনো কথা, শব্দ কিচ্ছু বেরোয় না। ট্রেলকভস্কি ফ্ল্যাটটা দেখতে যায়। বিল্ডিংয়ের দারোয়ান তাকে দেখায়, এই দেখো, ওইখানেই পড়েছিল মেয়েটা। নিচে কাচের ভাঙা জায়গাটা এখনো আছে। ট্রেলকভস্কি ফ্ল্যাটটা নেয়। কারণ কি? কারণ তার দরকার। শহরে থাকতে গেলে আপোষ করতে হয়। মানুষ অনেক কিছু মেনে নেয় একটু ভালো ছাদের জন্য, একটু নিরাপদ ঠিকানার জন্য। সে ভেবেছিল আগের ভাড়াটিয়ার দুর্ভাগ্য তার সাথে কি সম্পর্ক। কিন্তু ফ্ল্যাটে ঢোকার আগে সে একটা কাজ করে। হাসপাতালে যায় সিমন শুলকে দেখতে। কেন যায়? হয়তো কৌতূহল, হয়তো একটু অপরাধ বোধ। যে মেয়ে মরতে চেয়েছিল তার ঘরে সে থাকবে। হাসপাতালে গিয়ে দেখে সিমন শুল পুরো ব্যান্ডেজে মোড়া। মুখটা দেখা যায় না, চোখ, নাক, ঠোঁট কিছুই দেখা যায় না। শুধু একটা আকৃতি বিছানায় পড়ে আছে, কথা বলতে পারছে না, নড়তেও পারছে না ঠিক মতো। সেখানে ট্রেলকভস্কি আরেকজনের সাথে দেখা হয়, স্তেলা, সিমনের বান্ধবী। স্তেলা কাঁদছে, সিমনের সাথে কথা বলার চেষ্টা করছে। আর হঠাৎ সিমন একটা আওয়াজ করে, একটা চিৎকার। এমন একটা চিৎকার যেটা মানুষের গলা থেকে বের হওয়ার কথা না। ভয়ঙ্কর, অমানবিক, যন্ত্রণায় ভরা। তারপর সিমন শুল মারা যায়, আর ট্রেলকভস্কি সেই ফ্ল্যাটে ঢোকে। মৃত মেয়েটার ঘরে একা। প্রথম কিছুদিন ট্রেলকভস্কি মোটামুটি ঠিকই ছিল। নতুন ফ্ল্যাট, নতুন জীবন। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে এই বিল্ডিংটা আসলে সাধারণ বিল না। বাড়িওয়ালা মসিয়েজি ঠান্ডা লোক, কথা কম বলে, কিন্তু যখন বলে তখন প্রতিটা শব্দ মনে হয় যেন এক একটা হুমকি। তার একটাই নিয়ম, শব্দ করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না। এই বিল্ডিং নীরবতার বিল্ডিং। ট্রেলকভস্কি একদিন কয়েকজন বন্ধুকে ডাকে। ছোটোখাটো একটা আড্ডা হয়। হয়তো একটু হাসাহাসি হয়েছিল, হয়তো একটু জোরে কথা হয়েছিল। ব্যাস, পরদিন থেকে শুরু। প্রতিবেশীরা দেয়ালে ধাক্কা মারে, সিলিংয়ে, মেঝেতে থাপ থাপ আওয়াজ করে। ট্রেলকভস্কি চুপ থাকলেও আওয়াজ আসে। সে যেন যাই করুক ভুল, তার অস্তিত্বটাই যেন তাদের কাছে একটা শব্দ দূষণ। দারোয়ান মহিলাটা, সেও অদ্ভুত। ট্রেলকভস্কিকে দেখলেই এমনভাবে তাকায় যেন সে কোনো অপরাধ করেছে। কি অপরাধ? শুধু এইটুকু যে সে আছে, এই ফ্ল্যাটে সে আছে, সিমন শুলের জায়গায় সে আছে।
তারপর একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ট্রেলকভস্কি লক্ষ্য করে তার জানালা থেকে বিল্ডিংয়ের শেয়ার টয়লেটটা দেখা যায়, আর রাতের বেলা সে দেখে প্রতিবেশীরা সেই টয়লেটের ভেতর দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা, স্থির, নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে অন্ধকারে, যেন কোনো মূর্তি। কি করছে তারা? কেন দাঁড়িয়ে আছে? কাকে দেখছে? ট্রেলকভস্কির মনে হয় তাকে দেখছে, তারা সবাই তাকে দেখছে। তারপর আরেকটা আবিষ্কার, দেয়ালের একটা ফাটলের ভেতর একটা দাঁত, মানুষের দাঁত। কে রেখেছে? কখন রেখেছে? সিমন শুল নাকি আগের কেউ? ট্রেলকভস্কি তার বন্ধুদের বলে, তারা হাসে, বলে, তুই বাড়াবাড়ি করছিস, প্রতিবেশী একটু খ্যাপাটে হলে কি হয়, তুই নিজের মতো থাক। কিন্তু ট্রেলকভস্কি জানে ব্যাপারটা শুধু খ্যাপাটে প্রতিবেশীর না, কিছু একটা হচ্ছে, কিছু একটা ঘুরছে এই বিল্ডিংয়ে, এবং সেটার কেন্দ্র সে। এবার গল্পটা একটা সত্যিকার অন্ধকারে ঢোকে। ট্রেলকভস্কি যে ক্যাফেতে যেত সেটা সিমন শুলেরও নিয়মিত ক্যাফে ছিল। ক্যাফের লোকজন তাকে চেনে, ও তুমি নতুন ভাড়াটিয়া। তারপর তারা তাকে সিমনের পছন্দের অর্ডার দেয়। সিমন যে চকলেট খেত সেই চকলেট, সিমন যেই সিগারেট খেত মার্লবরো সেটাই তাকে দেয়। ট্রেলকভস্কি গলওয়াজ খেত, কিন্তু ক্যাফেতে গলওয়াজ নেই, আছে শুধু মার্লবরো, সিমনের ব্র্যান্ড। ট্রেলকভস্কি ভাবে এটা কি কাকতালীয় নাকি ইচ্ছা। তারপর আস্তে আস্তে আরও অদ্ভুত জিনিস ঘটতে থাকে। একদিন সকালে ট্রেলকভস্কি ঘুম থেকে উঠে দেখে তার একটা দাঁত নেই, পড়ে গেছে, কোনো ব্যথা ছাড়া, কোনো আঘাত ছাড়া, দাঁত উধাও। মনে পড়ে দেয়ালের ভিতর সেই দাঁতটা, তাহলে কি সেটা সিমনের ছিল, আর এখন একই ঘটনা তার সাথেও ঘটেছে? ট্রেলকভস্কি ভাবতে শুরু করে, সে কি ধীরে ধীরে সিমন শুল হয়ে যাচ্ছে? শুনতে পাগলের মতো লাগছে, অপেক্ষা করো। আরেকদিন সকালে সে ঘুম থেকে উঠে এবং আয়নায় দেখে তার মুখে মেকআপ। কে লাগিয়েছে? সে নিজে, ঘুমের মধ্যে, নাকি কেউ এসেছিল রাতে তার ঘরে, তার মুখে মেকআপ লাগিয়ে গেছে? তার জামা কাপড় বদলে গেছে, সে যে পোশাক পরে ঘুমিয়েছিল সেটা নেই, তার বদলে আছে একটা মেয়েলি পোশাক, সিমনের পোশাক। ট্রেলকভস্কি ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো সে নিশ্চিত না এটা বাইরের কেউ করেছে নাকি সে নিজেই করেছে। স্টেলার কাছে যায় সে, সিমনের সেই বান্ধবী। তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়, সেটাও ঠিকমতো কাজ করে না। ট্রেলকভস্কি শারীরিকভাবে কাছে আসতে পারে না, কিছু একটা তাকে আটকে রাখে। সে কি ট্রেলকভস্কি হিসেবে ব্যর্থ, নাকি সে ট্রেলকভস্কি নেই? এখানে তপুর একটা প্রশ্ন ছুড়ে দেন যেটা তোমাদের ভাবাবে। যদি তোমাদের শরীরের একটা অঙ্গ কেটে আলাদা করা হয়, ধরো একটা হাত, তাহলে কি তুমি সেই হাত নাকি তুমি বাকি শরীরটা? তোমার পরিচয় কোথায় থাকে? তোমার মাথায়, তোমার স্মৃতিতে, নাকি তোমার চারপাশের মানুষ তোমাকে যেভাবে দেখে সেভাবে? ট্রেলকভস্কি তার পরিচয় হারাচ্ছে, টুকরো টুকরো করে। একটা দাঁত, একটু মেকআপ, একটা সিগারেটের ব্র্যান্ড, প্রতিটা ছোট জিনিস তাকে সিমন শুলের দিকে টানছে, আর সে ঠেকাতে পারছে না। এই পর্যায়ে এসে ট্রেলকভস্কির বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায়। সে বিশ্বাস করে প্রতিবেশীর একটা ষড়যন্ত্রে জড়িত। তারা চায় ট্রেলকভস্কি সিমন শুল হয়ে যাক, তারা চায় সেই একই কাজ সেও করুক, জানলা দিয়ে লাফ দিক। তারা পদ্ধতিগতভাবে তাকে ভাঙছে, তার ঘুম কেড়ে নিচ্ছে, তার শান্তি কেড়ে নিচ্ছে, তার পরিচয় কেড়ে নিচ্ছে। কিন্তু আসলেই কি তাই, নাকি ট্রেলকভস্কির মাথার ভেতর সব ভেঙে পড়ছে? তোপর এই প্রশ্নের কোনো উত্তর দেন না। এটাই এই বইয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক, তুমি জানো না কোনটা সত্য। ট্রেলকভস্কির ফ্ল্যাটে চুরি হয়, সে পুলিশকে জানাতে চায়, কিন্তু বাড়িওয়ালাজি বলে পুলিশ ডাকবে না। কেন? কারণ এই বিল্ডিংয়ে বাইরের কেউ আসবে না, এই বিল্ডিংয়ের নিয়ম এই বিল্ডিংয়ের ভেতরেই। ট্রেলকভস্কি জ্বর আসে, দুঃস্বপ্ন দেখে। সে দেখে প্রতিবেশীরা জানলা দিয়ে তাকিয়ে আছে, হাসছে, তালি দিচ্ছে,
অপেক্ষা করছে। কিসের অপেক্ষা? তার লাভ দেওয়ার। সে রাতে জানলার সামনে দাঁড়ায়, নিচে তাকায়, সেই একই উঠোন, সেই একই কাচের ছাদ, সিমন শুল যেখানে পড়েছিল। আর সেই মুহূর্তে ট্রেলভস্কি একটা ভয়ানক জিনিস বুঝতে পারে। সে চাইছে লাভ দিতে। এটা শুধু ভয় না, এটা টান। এই ফ্ল্যাট, এই বিল্ডিং, এই জানালা সবকিছু তাকে টানছে সেই দিকে। সিমন যেদিকে গেছিল সেই দিকে। একটু ভাবো ব্যাপারটা। তুমি একটা ঘরে থাকছো, সেই ঘর ধীরে ধীরে তোমাকে গিলে খাচ্ছে। তোমার অভ্যাস বদলে যাচ্ছে, তোমার চেহারা বদলে যাচ্ছে, তোমার চিন্তা বদলে যাচ্ছে, আর তুমি টেরও পাচ্ছ না, অথবা পাচ্ছ কিন্তু থামাতে পারছো না। এটাই সত্যিকারের আতঙ্ক। ভূত প্রেত না, দানব না, বরং নিজের হারিয়ে ফেলা, নিজেকে হারিয়ে ফেলা, নিজের ভেতর থেকে অন্য কেউ বের হয়ে আসা, এবং সেই অন্য কেউ হলো এমন একজন যে মরতে চায়। শেষটা বলি, ট্রেলভস্কি পুরোপুরি ভেঙে পড়ে। সে সিমনের পোশাক পরে, মেকআপ লাগায়। সে আর ট্রেলভস্কি নেই, সে এখন সিমন শুল, অথবা সে মনে করে সে সিমন শুল। পার্থক্যটা কি আর এই পর্যায়ে? রাতের বেলা সে জানালার কাছে যায়, নিচে তাকায়। সে দেখে প্রতিবেশীরা নিচে দাঁড়িয়ে আছে, তারা তাকিয়ে আছে, তালি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। লাভ দাও, লাভ দাও। সত্যি কি তারা আছে, নাকি ট্রেলভস্কির মাথার ভেতরের দর্শক তারা? সে লাভ দেয় কিন্তু মরে না, ভেঙে চুরে যায় কিন্তু বেঁচে থাকে, ঠিক সিমনের মতো। আর তারপর এটা শোনো ভালো করে, সে উঠে দাঁড়ায়, রক্তাক্ত শরীর নিয়ে সিঁড়ি ভেঙে আবার উপরে ওঠে, আবার সেই ফ্ল্যাটে যায়, আবার সেই জানালার কাছে দাঁড়ায়, আর দ্বিতীয়বার লাফ দেয়, ঠিক যেভাবে সিমন শুল দিয়েছিল। সেই একই জানালা, সেই একই কাজ, সেই একই পতন। শেষ দৃশ্যটা ট্রেলভস্কি হাসপাতালে, সারা শরীর ব্যান্ডেজে পড়া, ঠিক যেভাবে সিমন ছিল। সেই একই বিছানা, সেই একই অবস্থা, কথা বলতে পারছে না, নড়তে পারছে না। আর কেউ তাকে দেখতে আসে, ঠিক যেভাবে সিমনকে দেখতে গিয়েছিল সে। আর ট্রেলভস্কি একটা আওয়াজ করে, সেই একই চিৎকার, সেই একই অমানবিক ভয়ঙ্কর চিৎকার, যেটা সিমন করেছিল মরার আগে। চক্রটা সম্পূর্ণ। এখন প্রশ্ন হলো, এই গল্পটা কেন পড়ব, কেন মনে রাখবো? দেখো, রোলো তোপর 1964 সালে এই বই লিখেছিলেন। তোপর নিজে পোলিশ ইহুদি পরিবারের সন্তান, প্যারিসে বড় হয়েছে। সারা জীবন একটা প্রশ্ন তাকে তাড়া করেছে, আমি কে? যে দেশে জন্ম, সেখানেও পুরোপুরি নিজের লোক না। চেহারায় ফরাসি কিন্তু নামে বিদেশি, ভেতরে একজন বাইরে আরেকজন। এই উপন্যাসটা শুধু একটা হরর গল্প না, এটা আমাদের প্রত্যেকের গল্প, যারা কোনো না কোনোভাবে অন্যের জায়গায় থাকি। তুমি কি কখনো ভেবে দেখেছো, তুমি যেভাবে আচরণ করো, কতটুকু তোমার নিজের, আর কতটুকু তোমার চারপাশের মানুষ তোমার কাছ থেকে আশা করে? তোমার পোশাক, তোমার কথা বলার ধরন, তোমার পছন্দ অপছন্দ, এগুলো কি সত্যিই তোমার, নাকি তুমি ধীরে ধীরে তোমার ফ্ল্যাটের আগের ভাড়াটিয়া হয়ে যাচ্ছ? তোমার বাবা মা, তোমার সমাজ, তোমার পরিবেশ, তারা কি তোমাকে তুমি হতে দিচ্ছে, নাকি তারা তোমাকে অন্য কেউ বানাচ্ছে? দ্য টেনেন্ট বলে, পরিচয় একটা ভঙ্গুর জিনিস। এটা ভাঙতে পারে, এটা চুরি হতে পারে, আর সবচেয়ে ভয়ের কথা, তুমি নিজেও টের পাবে না কখন তোমার পরিচয় আর তোমার নেই। কাফকার দ্য মেটামরফোসিসে গ্রেগার সামসা একদিন ঘুম থেকে উঠে দেখে সে পোকা হয়ে গেছে। ট্রেলভস্কির রূপান্তরটা আরও ভয়ঙ্কর, কারণ এটা আস্তে আস্তে হয়, ধীরে ধীরে, এত ধীরে যে তুমি নিজে বুঝতেই পারবে না সীমানা কখন কোথায় পার হয়ে গেছে। তোপর আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে বলেন, তাকাও, তুমি কি সত্যিই তুমি? এই ছিল টেনেন্ট, রোলো তোপরের ভাড়াটে। 1964 সালের একটা বই, যেটা 2026 সালেও তোমার ঘুম কেড়ে নিতে পারে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও তোমার কি মনে হয়, ট্রেলভস্কি সত্যিই পাগল হয়ে গেছিল,
নাকি প্রতিবেশীরা আসলেই তাকে ধ্বংস করেছিল? উত্তরটা হয়তো তোমার নিজের জীবনেও লুকিয়ে আছে। আবার দেখা হবে, ততক্ষণ নিজেকে চিনে রাখো।